ক্ষতিগ্রস্ত মানুষ যাদের এই আর্থিক সহায়তা প্রদানে মহকুমা শাসকের অফিসগুলি থেকে আমাদের দায়িত্ব নিয়ে সেখানে তাদের সহায়তা প্রদান করতে হয়। আমরা দেখেছি গন্ডাছড়া জাতি দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা শিবিরে এসে আশ্রয় নিয়েছিল, একটা ন্যূনতম বাড়িঘর আবাস নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। যে অর্থে তাদের ঘরবাড়ি নির্মাণ করা এটা সম্ভব হয়ে উঠছে না, কিন্তু আরেক দিক থেকে প্রশাসন বলে যাচ্ছে অবিলম্বে তাদেরকে শিবির ছেড়ে দিতে হবে, শিবির বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই শিবিরে খাদ্য সরবরাহ করা হয় না। এই ধরনের একটা পরিস্থিতি, এটা যেমন গন্ডাছড়া, ঠিক তেমনি ভাবে আমরা দেখলাম এই দুর্গানগর রানীর বাজারের কৈতুরবাড়িতে, সেখানেও যেখানে তারা শিবির করেছিলেন সেখানে শিবির বন্ধ করে দেওয়া হয়েছে। একটা অন্যত্র তাদেরকে স্থানান্তরিত করে 7টি পরিবারকে সেখানে থাকতে দেওয়া সুযোগ দিলেও ওই 7টি পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র সেখানে নেই। বিরোধী দল হিসাবে আমরা তাদের সেখানে গেছি এবং তাদের কথাবার্তা শুনে আমরা তাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। এহেন পরিস্থিতিতে এই রাজ্য জুড়ে সুশাসনের কথা বলে আর প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তাদের দলবাজি আর স্বার্থান্বেষী যে সমস্ত রাজনৈতিক রং ধরিয়ে যে কার্যকলাপ, এই কার্যকলাপের আমরা তীব্র প্রতিবাদ করছি। এই পরিস্থিতিতে আমরা চাই কেন্দ্রীয় সরকার অবিলম্বে রাজ্যের মানুষের, রাজ্যবাসী যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়াক, তাদের জন্য প্যাকেজ ডিক্লেয়ার করো এবং অর্থনৈতিকভাবে এই রাজ্যের মানুষের উন্নয়নে অন্যান্য রাজ্যে যেমন কেন্দ্রীয় সরকার প্যাকেজ ঘোষণা করে তাদেরকে সহায়তা প্রদান করেন, তা অবিলম্বে সহায়তার হাত তারা যেন বাড়ান। অন্যথায় আমাদের আন্দোলন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আরেকটা বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পরিস্থিতিতে সামনে শারদ উৎসব, এই শারদ উৎসবের প্রাক্কালে দেখা যাচ্ছে রেশন শপগুলিতে চিনির মূল্য বৃদ্ধি হয়েছে। যেখানে মানুষকে সহায়তা করার জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে এই উৎসবের দিনগুলিতে মানুষের উপর যেন কোনো চাপ সৃষ্টি না হয়, এবং এই খাদ্য দপ্তর সেখানে সহায়তার জন্য দাম কমিয়ে কিছু পদক্ষেপ নেওয়া যায় কিনা সেটা নিয়ে তারা চিন্তা করবে, কিন্তু উল্টো চিনির মূল্য বৃদ্ধি হচ্ছে। যেখানে মাসে 2 কেজি চিনি পাওয়ার কথা, 1 কেজি চিনিও নিয়মিত নেই। এই পরিস্থিতিতে খাদ্য দপ্তর যে ভূমিকা আজকে এই বন্যা কবলিত মানুষের জন্য গ্রহণ করার কথা, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই দলের পক্ষ থেকে আমরা এই বিষয় নিয়েও আগামী দিন আন্দোলন কর্মসূচির মাধ্যমে জনগণের জন্য আমরা সরকারকে বাধ্য করতে রাস্তায় নাম। দেখুন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এটা অত্যন্ত অমানবিক, এবং আমি বলবো যে অন্যায়ভাবে করা হচ্ছে। সুদীপ বাবুর সঙ্গে অন্যায়ভাবে এই ধরনের একটার পর একটা বিজ্ঞপ্তি দিয়ে ওনাকে এই হোস্টেল ছাড়ার জন্য
বাধ্য করছে। এই হোস্টেলটা এমএলএ হোস্টেল হিসাবে চিহ্নিত, আজও কোনো নোটিফিকেশন নেই। ছোট একটা সাইনবোর্ড লাগানো আছে যে এটা স্টাফ কোয়ার্টারের জন্য বিধানসভার আন্ডার কনস্ট্রাকশন বলে ওনারা একটা সাইনবোর্ড লাগিয়েছেন, কিন্তু এখন অবধি কোনো নোটিফিকেশন নেই। তাহলে ধরে নিতে হবে যে এটা আমাদের এমএলএ হোস্টেল এখন অবধি। তাছাড়া সুদীপ বাবু সিনিয়র একজন লেজিসলেচার, বাই ইলেকশন ধরলে এটা 7 বারের উনি বিধায়ক। আজকে এই বিধানসভার যারাই অ্যাসেম্বলিতে বিধায়ক রূপে আছেন বা নতুন আবাসস্থলে যারা আছেন, এটা ঠিক যে কিছুটা বয়সের কারণে, কিছুটা অবস্থানগত দিক থেকে সেখানে ম্যাচিং এর একটা অভাব। একজন এমএলএ, এটা তো তার প্রেরোগেটিভ যে সে কোথায় থাকলে সে কমফোর্ট ফিল করবে বা কোন বাসস্থানটা। আর যেহেতু এটা এমএলএ হোস্টেল, আমরা তো এর আগেও দেখেছি যে 2টো হোস্টেল ছিল এবং 2টো হোস্টেল নির্ধারিত করে বিরোধী এবং শাসক দল সেইভাবেই সেটা নির্ধারিত করা হতো। কিন্তু এর পেছনে আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র আছে। কারণ সুদীপ বাবু যাদের সম্পর্কে এই গত বিধানসভার অধিবেশনে যখন উনি কথা বলেছেন, যে বিষয়গুলি উত্থাপিত হয়েছে, সেই বিষয়গুলি নিয়ে এই সরকারের যে মনোভাব, এটা আমরা যেটা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি কোনো একটা খবরের কাগজে কেন বড় করে বিশদ রূপে সংবাদ পরিবেশন করা হয়েছে এবং এই পরিবেশনার দায় কারোর উপর বর্তেছে। বিশেষ করে আমি কয়েকজনের নাম বলতেই পারি। সঞ্জিত পাল নামে একজন, যিনি একসময় এই রাজ্যের যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, যার সঙ্গে উনি ছিলেন, এবং আরেকজন মন্ত্রী, দুজন মন্ত্রীর সঙ্গে থেকে উনি কাজ করতেন। উনি একজন কন্ট্রাক্ট টিচার। ওনাকে একটা গিরিশচন্দ্র কারবারি পাড়া, একজন কন্ট্রাক্ট টিচার সমগ্র শিক্ষা, ওনাকে গিরিশচন্দ্র কারবারি পাড়াতে ট্রান্সফার করা হয়েছে। সঞ্জিত বিশ্বাস আরেকজন কন্ট্রাক্ট টিচার, যাকে 10 দাঁত লবরামপাড়া এসবি স্কুলে বদলি করে দেওয়া হয়েছে এই কিছুদিনের মধ্যে। প্রফুল্ল দেবনাথ, উনি একজন শারীরিক শিক্ষক, কোনো একটা কাগজে কিছু উনি লেখালেখি করেন, ওনাকে কাঞ্চনপুরে বদলি করে দেওয়া হয়েছে। আসলে এই সরকার দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে জড়িত এবং দুর্নীতিগ্রস্তদের তাদেরকে সহায়তা করার জন্য এই সরকার তার সুশাসনের বাণী শুনিয়ে মানুষকে বিভ্রান্ত করে সরকারি অর্থ লোপাটে লিপ্ত। গত পরশুদিন আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম এবং রাজ্যপালের নিকট এই রাজ্য মন্ত্রিসভার তফসিলি উপজাতি দপ্তরের মন্ত্রী সম্পর্কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 1400 কোটি টাকা ঋণ নিয়ে যে প্রকল্পের বাস্তবায়নে বিরাট ধরনের দুর্নীতি সংগঠিত হয়ে চলছে এবং এর থেকে একজন মন্ত্রী সে কিভাবে অর্থনৈতিক
সুযোগ সুবিধা অর্থনৈতিক ফায়দা নিয়েছেন সেগুলি বিশদভাবে আমরা বলে এসেছি। দিল্লিতে ফ্ল্যাট ক্রয় করে লেম্বুছেড়া, নন্দননগর, বড়মুড়ার হাতাইকোতর এবং বিভিন্ন জায়গায় জায়গা ক্রয় করেছেন, বাড়ি নির্মাণ করছেন এবং দেখা গেছে তার যে নির্বাচন কমিশনের কাছে দেওয়া এফিডেভিট মূলে যে অর্থরাশি দেখানো হয়েছে, আর বর্তমানে এই গত 1 বছর 5 মাসে যে ভূ সম্পত্তি সহ অর্থনৈতিকভাবে ওনার যে মালিকানা, 2টো পেট্রোল পাম্পের মালিকানা, সবকিছু মিলিয়ে এটা কোনোভাবেই এই অ্যাফিডেভিট মূলে ওনার যে আর্থিক অবস্থা এটা ম্যাচ করছেন। আইদার উনি অ্যাফিডেভিট ভুল দিয়েছেন, সেখানে উনি হিডেন কিছু রেখেছেন, আর নয়তো 1 বছর 5 মাসে উনি প্রভুত্ব অর্থের মালিক হয়েছেন। তো উনি কিভাবে মালিক হয়েছেন এটা সম্পর্কে রাজ্যবাসী জানতে চায়। একটা দুর্নীতিগ্রস্ত সরকার, যার মূল কেন্দ্রবিন্দু যেটা বিধানসভার অধিবেশনে আলোচনা হয়েছে, মুখ্যমন্ত্রীর অফিস, আজকে সত্য কথা বললে পরে যদি কারোর প্রতি এই ধরনের অবিচার করা হয়, অনৈতিক কাজ করা হয়, সুদীপ রায় বর্মন অধিবেশনে তার বক্তব্য রেখেছেন এবং দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছেন, আর এটা করেছেন বলেই এখন ওনাকে হোস্টেল ছাড়ার জন্য নোটিশ দিতে হবে। যারা এই খবর পরিবেশন করেছেন তাদেরকে দূর দূরান্ত বদলি করতে হবে। এটা অত্যন্ত একটা ঘৃণ্য ষড়যন্ত্র, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। শুধু তাই নয়, এই দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দল, আপনারা জানেন যে আগামী 23 তারিখে আমরা রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা, নারী ধর্ষণ থেকে শুরু করে প্রতিদিন এই রাজ্যে খুন খারাপি, চুরি ডাকাতি, যেভাবে আইনি শাসন আজকে এই রাজ্যে বর্তমান সরকারের আমলে দেশের রাজ্যের মানুষ তারা হারিয়েছে, এই আইনি শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে পুলিশের যে নিরপেক্ষ ভূমিকা থাকার প্রয়োজন, যে ভূমিকা বর্তমানে নেই, পুলিশকে সতর্ক করার জন্য আমরা রাস্তায় নামছি। আমরা ডিজি অফিস ঘেরাও করছি এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করার জন্য আমাদের এই আন্দোলন এটা ধারাবাহিকভাবে চলবে।